নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। 21শে জুলাইয়ের ভার্চুয়াল মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছিলেন যে নজরটা 2024-এ এবং বারবারই সাম্প্রতিক অতীতে তিনি বিরোধী জোটের কথা অর্থাৎ বিজেপি বিরোধী জোটের ওপর জোর দিয়েছেন। এমনও বলেছেন যে তিনি লিডার নন, তিনি কাডার, সবাইকে একযোগে বিজেপি বিরোধিতার আহ্বান জানিয়েছেন। কিন্তু এরই সঙ্গে আমরা দেখছিলাম যে যখন কংগ্রেস বিরোধী দলগুলোকে নিয়ে কোনো কর্মসূচি রাখছিল, সেখানে উল্লেখযোগ্যভাবে বেশ কয়েকটা কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের অনুপস্থিতি, তাই নিয়ে জল ঘোলা হচ্ছিল। অবশেষে তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলায় এই বিজেপি বিরোধী জোটের মডেল নিয়ে একটা বার্তা দেওয়া হলো, খুব সুচিন্তিত বার্তা। তাই নিয়ে আমরা আজকে আলোচনা করব আপনার রায় অনুষ্ঠানে। অন্যদিকে প্রধানমন্ত্রী এই 14ই অগস্ট দিনটাকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করলেন টুইটারে, জানিয়েও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এই সব নিয়ে আলোচনা করব আজকে আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন বৈশানর চ্যাটার্জি, বিজেপির পক্ষ থেকে রয়েছেন প্রণয় রায়, কংগ্রেসের পক্ষ থেকে কৌস্তব বাগচি, কলতান দাশগুপ্ত রয়েছেন সিপিআইএম এর পক্ষ থেকে এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আপনাদের শুরুতে দেখাবো তৃতীয় বিকল্প নয়, কংগ্রেসকে সঙ্গে নিয়ে সরাসরি বিকল্প জোটের সওয়াল। দলীয় মুখপত্রে বিজেপিকে হটানোর ফর্মুলা দিল তৃণমূল। জোড়াফুলের ফর্মুলায় নেতৃত্বের কথা নেই ঠিকই, কিন্তু কংগ্রেসের ছাতার তলায় গিয়ে যে তৃণমূল জোট করতে নারাজ, রাজনৈতিক বিশ্লেষকদের কাছে সেই ইঙ্গিত স্পষ্ট। জাতীয় রাজনীতিতে থার্ড ফ্রন্ট কোনোদিনই সাফল্য পায়নি। দিনের আলো দেখেনি ফেডারেল ফ্রন্টও। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আর জোড়াতাপ্পির জোট করতে নারাজ তৃণমূল কংগ্রেস। বিজেপিকে হারাতে কংগ্রেসকে সঙ্গে নিয়েই সরাসরি বিকল্প জোটের পক্ষে সওয়াল করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দলের মুখপত্র জাগো বাংলার সম্পাদকীয়তে একই কথাই লেখা হয়েছে। সেখানে কংগ্রেসের সূক্ষ্ম সমালোচনা যেমন রয়েছে, তেমনি জাতীয় স্তরে কংগ্রেসের হাত ধরার স্পষ্ট ইঙ্গিত রয়েছে। কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে তার দায়িত্ব পালন করতে পারেনি বলেই বিজেপি এত সাংসদ দিয়ে সরকার করার সুযোগ পেয়েছে। একাধিক রাজ্যেও এই কথা প্রযোজ্য। কংগ্রেস যদি উপযুক্ত বিকল্প হিসেবে লড়াই দিতে পারত, তাহলে গত লোকসভা নির্বাচনেও বিজেপি এত আসন পেত না। ফলে বিরোধী জোট গড়ার ক্ষেত্রে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমরা কখনোই কংগ্রেসকে বাদ দিয়ে জোটের কথা বলছি না, বরং কোনো তৃতীয় বিকল্প নয়, এবার সরাসরি বিকল্প জোট বিরোধীদের লক্ষ্য হওয়া উচিত। কিন্তু কেন কংগ্রেস উপযুক্ত লড়াই দিতে পারেনি বা জোট রসায়নে আগের ফাঁক ফোকর ভরাট করতে কি করা প্রয়োজন, সেগুলি চিহ্নিত করা দরকার। তৃণমূল কংগ্রেস জোট চায়, বিরোধী ঐক্য চায়, কংগ্রেসকে নিয়েই চায়, কিন্তু এই জোটের কারিগরি প্রযুক্তিটাকে সময়োপযোগী করে বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে একটা জমজমাট জোট চায়। নেতৃত্বের প্রশ্নে অতীতেও বারে বারে হোঁচট খেয়েছে বিরোধী জোট। এবার অবশ্য সলতে পাকানোর সময় থেকেই সতর্ক বিরোধীরা। নেতৃত্ব ইস্যুতে এখনই স্টেপ আউট করতে চাইছেন না সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়াররা। এদিন দলীয় মুখপত্রে নেতৃত্বের বিষয়টি এড়িয়ে গেলেও বিধানসভা ভোটে সাফল্যের কথা মনে করিয়ে দিয়েছে। আপনারা বলছেন তৃতীয় বিকল্প নয়, সরাসরি বিকল্প। কি এই সরাসরি বিকল্প? না, বিজেপির বিরুদ্ধে 1:1 লড়াই হোক, আমরা এটা চাইছি। 542টা কেন্দ্রে যদি দেখা যায় যে 2019-এর রেজাল্টেও আপনি দেখেন যে বিজেপির বিরুদ্ধে বেশিরভাগ মানুষ কিন্তু শতাংশের হিসাবে ভোট দিয়েছিল বিজেপির বিরুদ্ধে, কিন্তু বিজেপি বিরোধী ভোটটা যদি ডিভাইড হয়ে যায় তাহলে কিন্তু বিজেপির সুযোগ হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা বলছি সবাইকে নিয়ে এক ছাতার তলায়, মমতা ব্যানার্জি চাইছেন কংগ্রেসকে নিয়েই একটা ছাতার তলায় এই জোটটা হোক, এবং সেক্ষেত্রে জোটের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় দরকার হলে উনি নেপথ্যে থেকে এই জোটের নেতৃত্বে থাকতে চাইছেন। বলছেন আমি ক্যাডার হয়ে কাজ করছি, কিন্তু সবাই যেন বিজেপির বিরুদ্ধে, বিজেপি যে জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তগুলো, দেশের সম্পদ বিক্রি করে দেওয়া, দেশের বেকার সংখ্যা চূড়ান্ত জায়গায় চলে গেছে, দেশের পেট্রোল ডিজেল রান্নার গ্যাস আকাশ ছোঁয়া, দেশের সমস্ত বিলগ্নীকরণ হয়ে যাচ্ছে, রাষ্ট্রায়ত্ত কারখানা বিক্রি করে দিচ্ছে, বেসরকারি করে দিচ্ছে, LIC-কে তুলে দিচ্ছে, এই যে ব্যাংকের এই অবস্থা, এই নানান যে জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তগুলো, এইগুলো যদি কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, তাহলে সবাইকে এক হয়ে এক ছাতার তলায়, এটা মমতা ব্যানার্জির বক্তব্য এবং আমাদের বক্তব্য যে কংগ্রেসও আসুক, সব দলই আসুক, বিজেপির যারা বিরুদ্ধে এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদ হলো ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার, এবং এই কেন্দ্রীয় সরকার নির্বাচনে মেসেজটা কিন্তু লাউড এন্ড ক্লিয়ার।
কংগ্রেসকে নিয়েই জোট সরাসরি বিকল্প, রাজনৈতিক বিশ্লেষকরা এই সম্পাদকীয়কে যেভাবে বিশ্লেষণ করছেন তাদের বক্তব্য হচ্ছে যে কংগ্রেসের ট্র্যাডিশনাল মুরব্বিগিরিটা চলবে না, অর্থাৎ কংগ্রেসের নৌকোয় তৃণমূল সহ বাকি দল গিয়ে উঠবে এমনটা নয়, সবাই মিলে একজোট হয়েছে 1:1 ফর্মুলার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় বলেছেন, অর্থাৎ সেখানে অন্তত কংগ্রেসের দাদাগিরি বা কংগ্রেসের অতিরিক্ত গুরুত্ব নিয়ে এটাকে অ্যাঙ্কার করা সেটা অ্যাকসেপ্টেড নয়। এই হিডেন মেসেজটা রয়েছে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মত। কৌস্তব, না দাদাগিরি ভাইগিরি এখানে ওইসব কোনো ব্যাপার নেই। এখানে কেউ কংগ্রেস তো বলেনি যে আমি একদম এখানে মাতব্বর হয়ে, কিন্তু এরকম কোনো ব্যাপার না। কিন্তু একটা পরিবার চালাতে গেলে একটা কর্তা লাগে। এখন 545টার মধ্যে যদি এখন 42টা হওয়ার ক্রেডেনশিয়ালটা কি? আমি তা বলছি না, আমি সেটাই, এখন তো এগুলো তো আলোচনা করার সময় না। বর্তমান যে সময়টা হচ্ছে সেটা হচ্ছে দেশকে বাঁচানো, সংবিধানকে বাঁচানো, মানুষের মৌলিক অধিকারগুলোকে বাঁচানো। তো সেইটা যদি অগ্রাধিকার যাদের কাছে সেটা যদি পায়, তাহলে তো এই প্রসঙ্গগুলো, এই সমস্ত কয়েকটা ছেদো কথা লিখে, এই সমস্ত কথাগুলো লিখে, এই যে কথাগুলো ওরা লিখছে আজকে কংগ্রেসের সাথে বিজেপি, কংগ্রেস যে এই তো সার্টিফিকেট তো অন্য কাউরির থেকে নিতে হবে না যে কংগ্রেসের বিজেপির বিরুদ্ধে লড়াই করার কংগ্রেসের কি ক্রেডিবিলিটি না আছে। এখানে তো আমাদের বাড়িতে কেউ কোনো বিজেপির নেতা এসে বলেনি মাসিমা মালপোয়া খাবো বলে ঢুকে যায়নি, বা আমাদের ধরে নিয়ে বৈশ্যানর্দা আছে, বৈশ্যানর্দাও একটা সময় বিজেপির সমর্থনেই কিন্তু তৃণমূলের কাউন্সিলর ছিলেন। আমাদের এই মানে এই জায়গাগুলো আমাদের আবার এই পেখমগুলো লাগানো নেই, এগুলো ওদের আছে। আমাদের বক্তব্য হচ্ছে আমাদের ইন্টেনশন নিয়ে কোনো ডাউট নেই। আমরা বলছি তৃণমূল যদি বিজেপি বিরোধী লড়াই আমাদের সাথে এক জায়গায় থাকতে চায়, ইন্টেনশনটাকে স্পষ্ট করতে হবে। আমি একটা কথা বলি যেটা কদিন আগে প্রফেসর সৌগত রায় একটা মিটিং, একটা প্রেস কনফারেন্স করেছিলেন না, উনি সেখানে ইন্টেনশনের কথা বলেছে। আমাদের বক্তব্য হচ্ছে অনেক কম্পালশন আছে, আমরা জানি অনেক তৃণমূল কংগ্রেসের অনেক নেতা কর্মীদের, এখানে যে ব্রেকফাস্ট মিটিং সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন, কিন্তু আবারও একাধিক কর্মসূচি যেখানে একাধিক বিরোধী দল যুক্ত হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস যায়নি, সেখানে বলা হয়েছে যে উঠলো বাড়ি তো কটক যায়, হঠাৎ একটা ফোন করা হলো, সঙ্গে সঙ্গে তারা চলে যাবে, এটার জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত না। এভাবে জাস্ট ডাক দেওয়া হলো, এটার জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত নয়। আমরা বলতে চাইছি যে এখন থেকে প্রতিটা এভরি ডে ইজ ম্যাটার। তো আমি একটা কথা বলছি যে কংগ্রেস, আমরা কংগ্রেসের সঙ্গে একসাথেই এই জোটটা তৈরি করতে চাইছি, কিন্তু কংগ্রেস যদি 0 সিট পাওয়ার পরেও বিধানসভা নির্বাচনে প্রতিটা কথাতে অ্যাটাক করে কথা বলে, তাহলে তো ওনারা বিঘ্নিত করছেন। ওনাদেরকে সবসময় আমরা বলছি যে বিজেপি বিরোধী কে এক জায়গায় নিয়ে আসতে হবে, সমস্ত বিজেপি বিরোধী শক্তিটাকে এক জায়গায়, এক ছাতার তলায় নিয়ে আসতে হবে। সেই জায়গায় সবাইকে স্যাক্রিফাইসের মেন্টালিটি রাখতে হবে। অবশ্যই করতে হবে, যদি আমরা কেউ বলি কোনো জোটে কোনো শরীর, কিন্তু ক্রেডিবিলিটি নিয়ে কংগ্রেসের প্রশ্ন তুললে মুশকিল। এখন আমাদের তো ক্রেডিবিলিটি, বিজেপির বিরুদ্ধে লড়াই নিয়ে ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন করা, আরে কংগ্রেস সিপিএম এর সঙ্গে চলে গেছে। আরে বৈশ্যানর্দাই শূন্য বারবার একটা কথা বলছেন, নির্বাচনে হার জেতার একটা বিষয় আছে, কিন্তু মতাদর্শগত প্রশ্নে আমাদের থেকে বড় বিজেপি বিরোধী আপনি যদি বলেন, আমি বারবার বলছি বৈশ্যানর্দা, আমার বাড়িতে কোনো বিজেপি নেতা বা আমার দলের বাড়িতে কোনো বিজেপি নেতা এসে মালপোয়া খায়নি, আমরা কোনোদিন বিজেপির সমর্থনে নির্বাচন লড়িনি। এটা কথিত, এটা লিখিত, এটা ইতিহাসের পাতায় উল্টালেও পাওয়া যাবে। আমাদের দলের কোনো নেতা বলেননি যে বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো, এই জিনিসগুলো ব্যাকড্রপে আছে। আমরা বলছি ইন্টেনশনটাকে স্পষ্ট করতে হবে, অন্য কিচ্ছু না। আমরা বলছি যে বিজেপি বিরোধী লড়াই আপনারা আমাদের সাথে থাকুন। কাছে যাওয়ার আগে একটু দিলীপ ঘোষ, বিজেপি রাজ্য সভাপতি, তিনি এই সম্পর্কে কি বলেছেন আপনাদের শোনাবো। সোনার পাথর বাটি তৈরি হচ্ছে বিরোধী ঐক্য, আর এটা বহু বছর ধরে শুনে আসছি আমরা। যাদের কাজ নেই এরকম কিছু নেতা অবসর বিনোদনের জন্য করছেন, আর কিছু বাধ্য হয়ে করছেন অস্তিত্ব রক্ষার জন্য। আমরা চাই তারা এখন লড়ুন, শক্ত বিরোধী চাই মোদিজির সামনে। প্রণয়দা, দিলীপ ঘোষ বলছেন যে সোনার পাথর বাটি, ঠিক এর আগে এক্সপেরিমেন্ট হয়েছে, সেই এক্সপেরিমেন্ট ফেলও করেছে, কিন্তু এবার যেভাবে অনেক আগে থেকে বিজেপি বিরোধী শক্তিরা তারা আটঘাট বাঁধছেন, তাদের বিভিন্ন রকম ফোরামে একসঙ্গে দেখা যাচ্ছে, এমনকি যখন মমতা বন্দ্যোপাধ্যায় কনস্টিটিউশন ক্লাবে যখন তার ভার্চুয়াল ভাষণ হচ্ছে, তার আগে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পি চিদম্বরম, দিগ্বিজয় সিং, তারা সেখানে গিয়ে যোগ দিচ্ছেন। এক কথায় বলতে গেলে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি। এই মুহূর্তে এনডিএ গভর্নমেন্ট 31টি দলের জোট
গত 7 বছর ধরে সরকার চালাচ্ছে। তো জোটের সরকার কি করে চলে ভারতবর্ষের মানুষ দেখেছে, এবং জোট সঙ্গী যারা আছে তারাও এটা দেখতে পাচ্ছে যে 303 জন এমপি নিয়েও জোট সঙ্গীদেরকে যেভাবে আমরা গুরুত্ব দিই এবং যেভাবে ক্যাবিনেট মন্ত্রী আছে, রাজ্যমন্ত্রী আছে, ওই জন্য তো তো জোট আকালি দল রাজনীতি বেরিয়ে কিভাবে গেল। আপনাদের একদম প্রথম জন্মলগ্ন থেকে এনডিএর এত বড় শরিক আকালি দল তারা বেরিয়ে গেল। আরে ভাই, তাদের নেতারা গিয়ে কান্নাকাটি করছে, যাদের আরে হাত এত পা ধরে উল্টে- আপনারা পাঞ্জাবে পড়ে থাকতেন তারা বেরিয়ে গেল। আপনাদের আরে, আপনারা কাউকে কে কোনো বল- মান্যতা দেন নাকি? আপনারা নিজেদের ছাড়া ভারতবর্ষে কোনো রাজনৈতিক দলকে মান্যতা দিয়েছেন নাকি? আপনাদের কাছে ভারতবর্ষের সংবিধান অগ্রাধিকার পায়? আপনাদের কাছে যেখানে সংবিধান অগ্রাধিকার পায় না সেখানে আপনাদের শরিকরা অগ্রাধিকার পাবে? এটা হতে পারে কোনোদিনও? আপনাদের যারা পুরনো দিনকার একদম জন্মলগ্নের এই শরিক জন্য সেই কংগ্রেসের এই শিরোমণি দুরবস্থা আকালি দল, হয়েছে। তারা পাঞ্জাবে গিয়ে আপনাদেরকে দুবেলা উত্তর গালাগাল নেই করছে। কৌস্তব, এটা হতে প্রণয়দা পারে? উত্তর নেই প্লিজ। প্রণয়দা, কংগ্রেসের এই দুরবস্থার কারণ হচ্ছে কৌস্তবের এই ব্যবহার। হ্যাঁ, সেই তার কারণ ব্যবহার। এই যে কংগ্রেস আরে কাউকে আপনারা কথা বলতে কি দেয় না। ব্যবহার শেখাবেন? কংগ্রেস কাউকে কথা বলতে দেয় না। কংগ্রেস যেখানে থাকবে আমিই দাতা। ওই জোট আমি মানি না, আমি দাতা, আমি কথা বলবো। আরে সেটা ডিবেট শোতেও দেখা যাচ্ছে। কৌস্তব যখন বলে গেছে আমি কিন্তু কোনো কথা বলিনি, যেই আমি বলতে লাগলাম দাদাগিরি শুরু হলো। তাহলে দাদাগিরির কি আছে? আপনারা ভুলভাল বলবেন। প্রণয়দার মুখে কৌস্তবের কংগ্রেসের দুঃখ। দাদাগিরির কথা শুনে বৈশ্যানারদা কিন্তু হাসছেন, স্ক্রিনে দেখতে কৌস্তবের পাচ্ছি, সেটা দুঃখ জানি হচ্ছে রাখলাম। তার বাড়িতে কেউ মালপোয়া খেতে যায়নি। আরে দূর, প্রণয়দা কে? প্রণয়দা শুনুন না, দিলীপ ঘোষ এত বড় বড় কথা বলছে। কালকে আমি একটা বর্ণ মৌপিয়া পরিচয় পাঠিয়েছি, কৌস্তবের- ওটা আগে পড়তে বলুন। সোনার পাথর বাড়ি মৌপিয়া- নাকি ওগুলো পরে হবে। কালকে আমি একটা বর্ণ পরিচয় হ্যাঁ, পাঠিয়েছি, ওটা প্রণয়দা। আগে পড়তে বলুন। আর মৌপিয়া কৌস্তবের দুঃখ হচ্ছে ওর বাড়িতে কেউ মালপোয়া খেতে যায়নি। আমি আরে আপনাদের on নেতারা camera তো গেছেন বলছি, মমতা ব্যানার্জির কৌস্তব বাড়িতে রাজি থাকলে যাননি, আমি মাসিমা গিয়ে চা খেয়ে মালপোয়া আসবো। খাবো বলে ঢুকে দুঃখ যাননি। করার কোনো কারণ নেই। হাত পা ধরেছেন আমি মমতা গিয়ে তোমার বন্দ্যোপাধ্যায়, বাড়িতে মমতা চা খেয়ে বন্দ্যোপাধ্যায়ের আসবো। বদান্যতায় তোমার আপনারা দুঃখ আজকে নিবারণ করে পশ্চিমবঙ্গে বিজেপির ঝান্ডাটা লাগাতে পেরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনারা কৃতজ্ঞ থাকা উচিত। মালপোয়া খেতে যাওয়া এটা তো কোনো অন্যায় না। রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, রাজনৈতিক শত্রুতা কেন থাকবে? সৌজন্যের রাজনীতি কেন থাকবে না? তুমি যদি চাও আমি তোমার বাড়ি থেকে চা খেয়ে আসবো, দুঃখ পাওয়ার কিছু কোনো কারণ নেই। কৌস্তব, কিন্তু খাওয়াবে যে নাকি কথাটা আমি মালপোয়া বলতে প্রণয়দাকে? যাচ্ছিলাম, আরে যে প্রণয়দা দেখুন, প্রণয়দা যা যা খেতে চাইবে সব খাওয়াবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রণয়দা সৌজন্যের রাজনীতি তো আপনাদের মুখে মানায় না। প্রণয়দা, আপনারা হচ্ছেন সেই রাজনৈতিক দল আমাদের যারা মুখে মানুষের মানায় বলেই যারা তো আমরা মানুষের 31টা মৌলিক দল নিয়ে অধিকারকে সরকার আপনারা চালাচ্ছি। খর্ব করান। আপনাদের আমাদের বিরুদ্ধে মুখে কথা মানায় বললে বলে টুইটার 31টা আপনারা দলের লক সরকার করে দেন, চালাচ্ছি। আর আপনারা আর কংগ্রেসের সৌজন্যের মুখে মানায় রাজনীতির না কথা বলে বলছেন। কংগ্রেস ভেঙে দল আপনাদের তৈরি বিরোধে হয়েছে। কথা বলতে গেলে কংগ্রেস একটা ভেঙে লোক তৃণমূল বাড়িতে বসে কংগ্রেস টুইট তৈরি করতে হয়েছে। পারবেন না। একটা রাহুল গান্ধী থেকে পরিবারের শুরু করে একটা ভাই একের পর এক হয়েছে। কংগ্রেস নেতা নেত্রীদের কংগ্রেস টুইটার ভেঙে অ্যাকাউন্ট তৃণমূল আপনারা কংগ্রেস হয়েছে। ব্লক করে দেন। কংগ্রেস আপনারা ভেঙে সৌজন্যের মহারাষ্ট্র রাজনীতির দল কথা তৈরি বলবেন। হয়েছে। আজকে কংগ্রেসের নরেন্দ্র মুখে মোদী মানায় না। যেভাবে সোনিয়া আরে গান্ধী কংগ্রেস রাহুল গান্ধীকে পরিবার, যেভাবে গান্ধী কুৎসিত পরিবার আক্রমণ ছাড়া করেন, আর বাকি আপনারা কাউকে সৌজন্যের মান্যতা রাজনীতির দেয় কথা না বলবেন। কংগ্রেস। আপনাদের এটাই কাছ থেকে বাস্তবতা। সৌজন্যের রাজনীতি গান্ধী শিখতে হবে। পরিবার ছাড়া আপনারা আর যেভাবে কাউকে পি চিদম্বরমের মান্যতা দেয় না বাড়ির কংগ্রেস। পাঁচিল টপকে সেই জন্য যেভাবে পি মমতা চিদম্বরমকে ব্যানার্জিকে অ্যারেস্ট আলাদা করান, করতে হয়েছে। আর আপনাদের সেই কাছে জন্য সৌজন্যের মহারাষ্ট্র রাজনীতি আলাদা শিখতে করতে হবে। হয়েছে। সেই জন্য আমি আসি। মহারাষ্ট্র কৌস্তব, প্রণয়দা দুজনের কাছে আসি, আমি ততই কলতানের ভালো। কাছে আসি। কলতান, জাগো বাংলার সম্পাদকীয়তে খুব ইন্টারেস্টিংলি বিজেপি বিরোধিতার যে মডেল সেটা তুলে ধরা হয়েছে, সেই সম্পর্কে তোমার বিশ্লেষণ কি এবং তোমাদের অবস্থানটাই বা কি? আমাদের অবস্থান দীর্ঘদিন ধরে স্পষ্ট। গতকাল প্রেস কনফারেন্সে আমাদের পার্টির সাধারণ সম্পাদক তার অবস্থান স্পষ্ট করেছেন যে বিজেপি বিরোধিতাটাকেই পাখির চোখ করে এখন লড়াইতে যেতে হবে। নানান প্রশ্ন এই সময় ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তার উত্তরও সীতারাম ইয়েচুরি দিয়েছেন যে সীতারাম ইয়েচুরির করা ড্রাফট তাতে বিরোধী দলের যা প্রতিনিধিরা সই করে দিয়েছেন তার মধ্যে মমতা ব্যানার্জিও ছিলেন। কিন্তু কথাটা হচ্ছে যে জাগো বাংলার সম্পাদকীয় ইত্যাদি এটা আমি পড়িনি, যতটুকু টিভিতে দেখলাম ততটাই দেখলাম। কথাটা হচ্ছে যে একটা রাজ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করে যদি গোটা দেশের বিরোধী রাজনীতির ঐক্য তার নেতাকে হবে ঠিক করতে হয়, তাহলে কেরালা তামিলনাড়ুর উদাহরণটা কেন নেওয়া হবে না আমি বুঝলাম না। শুধু পশ্চিমবাংলা দিয়ে তো আর দিল্লি নিয়ন্ত্রণ হবে না, এটা এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে কেউ মমতা ব্যানার্জিকে এখনও অবধি বলে দেয়নি যে আপনি বিরোধী জোটের নেতা, তাহলে আমি নেতা নই আমি ক্যাডার, এটা আলাদা করে বলার মানে হচ্ছে মনের ভেতরে আমার কোথাও কোথাও বোধহয় সেই ফুল ফুটতে আরম্ভ করেছে। এটা খুব কাম্য জিনিস নয়। আর যদি বিজেপি বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার এত দায় থাকে, তাহলে ত্রিপুরায় গিয়ে বিজেপি বিরোধী ভোট ভাঙার খেলা এখন থেকে কেন মমতা ব্যানার্জি শুরু করছেন তার উত্তরও আমি দিতে পারবো না।
না, ত্রিপুরাতে তো সিপিএম পাচ্ছে না, ত্রিপুরাতে বিজেপির এই সিপিএমই অত্যাচারের একমাত্র পারছিল। বিরুদ্ধে লড়াই করতে। আপনারা গিয়ে বিজেপিকে সেখানে সাহায্য যদি করছেন ওখানে। তৃণমূল কংগ্রেস গত গিয়ে 3 বছর ধরে ওইখানে তৃণমূল- সিপিআইএম আরে যেরকম এই তো আক্রমণ হয়েছে, মুশকিল। যতটা আপনি আক্রান্ত চিৎকার হয়েছে, করতে- আপনারা গিয়ে আরে বিজেপিকে এটা তো সাহায্য এভাবে- করছেন ওখানে। আপনার আরে কোনো ধারণা মমতা নেই ব্যানার্জি তো- ওইখানে সিপিআইএম এর কত নেতা নেত্রীর বাড়ি আক্রমণ হয়েছে, আর মমতা- আপনারা পশ্চিমবাংলা থেকে কিছু নেতা ওখানে তুলে নিয়ে গিয়ে ওখানে বিজেপির গাড়ির সকার হিসেবে এই যে ব্যবহৃত চেঁচাচ্ছেন হচ্ছেন। কেন? বিজেপি আপনি- বিরোধী ভোটটাকে ত্রিপুরায় আপনারা ভেঙে ভয় পালিয়ে যাচ্ছেন বিজেপি কেন? সাহায্য করে দেওয়ার পশ্চিম- চেষ্টা করছেন আপনারা। ত্রিপুরায় তো কি সিপিআইএম অদ্ভুত বিরোধী কথা, দল আমাকে হিসেবে question বামফ্রন্ট করলেন লড়াই আর বলে করেছিল। যাচ্ছেন উনি। এতক্ষণ লড়াই কেন আরে করছিল? আপনারা এখান থেকে কিছু নেতাদের ওখানে নিয়ে গিয়ে বিজেপিকে হারিয়েছি। নরেন্দ্র মোদীর কাজ, নরেন্দ্র মোদী, ত্রিপুরায় বিজেপির নরেন্দ্র সুবিধা মোদী, হবে, মমতা সেই ব্যানার্জির সুবিধাই কাছে তৃণমূল হেরেছেন কংগ্রেস বাংলার মাটিতে। ওখানে করে দিতে চাইছে। আপনি জেনে রাখুন, আপনারা পারেননি। আমরাই তিনবার করেছি, জিতেছি ত্রিপুরা এখানে। সম্পর্কে আপনার কোনো ধারণা আমরা নেই। নরেন্দ্র মোদী, শুধুমাত্র অমিত শাহ, এখান থেকে বিজেপির কয়েকজন 1000 নেতাকে তুলে নেতার নিয়ে গিয়ে বিরুদ্ধে ত্রিপুরায় জিতেছি। বিরোধী জোট হবে না। আপনারা ত্রিপুরায় হেরে বামফ্রন্ট গেছেন, ত্রিপুরায় পালিয়ে লড়াই গেছেন। করেছে এত দিন ধরে, কেন ত্রিপুরায় তার বাড়ি লড়তে পারছেন আক্রান্ত না? হয়েছে, তার আপনারা নেতা নেত্রী ত্রিপুরায় আহত হয়েছেন, পালাচ্ছেন। আর আপনারা এখান আরে থেকে মমতা একজন দুজন ব্যানার্জি নেতা তুলে লড়ছে। নিয়ে গিয়ে ভোটে জিততে আপনি পারবেন না, জানেনই না। উল্টে বিজেপির সুবিধা করে আপনারা দেবেন। তো লড়তে পারছেন বিজেপির না। সুবিধা করার জন্যই আপনারা তৃণমূল লড়তে ওখানে গেছে। পারছেন না। যদি এই আপনারা ধারণাই আপনাদের আপনারা মনের মধ্যে ত্রিপুরায় থাকে ছেড়ে দিয়ে যে পালিয়ে বিজেপি গেছেন। বিরোধী জোটকে শক্তিশালী আপনি করতে হবে, ত্রিপুরায়- তাহলে ত্রিপুরায় গিয়ে এখন তৃণমূল খাতা খুলতে চাইতো না। যে ত্রিপুরায় এর আগের ভোটের যে তৃণমূল ত্রিপুরা তৈরি কি হয়েছিল, আপনাদের তারা জমিদারি? সব বিজেপিতে আপনাদের চলে গেছে। জমিদারি? ত্রিপুরায় ত্রিপুরায় কি সিপিএম এর জমিদারি? কেউ পার্টি করতে পারবে না। আপনারা তো এখানে শূন্য সিট পেয়েছেন। হাতে ধরে আপনারা এখানে তো যাদেরকে শূন্য তৃণমূলে পেয়েছেন। জয়েন করিয়েছিলেন, আপনারা তারা সব কংগ্রেস, কোথায় গেল? আপনাদের তারা থেকে সবাই গিয়ে ISF, বিজেপিতে ঢুকেছে। আপনাদের থেকে বেশি এখনো সিট আপনি পেয়েছেন। যাদেরকে দল শুভময় বানিয়ে দা আনছেন, যেখানে আসবে, তারা শুভময় দা, আবার শুভময় দা, কয়েকটা লাইন খুব ইন্টারেস্টিং। যেমন ওই সম্পাদকই তো মেনশন করা আছে যে একাই বিজেপিকে হারিয়েছে এই রাজ্যে, বহু রাজ্যের মতো জোট লাগেনি। অর্থাৎ কোথাও কি খুব সুকৌশলে এটা স্পষ্ট করে দেওয়া হলো যে কংগ্রেস সত্যি বিজেপিকে সেভাবে বেগ দিতে পারেনি, বা অন্য দলও যেভাবে এবারের বিশেষ করে 2021-এর বিধানসভা নির্বাচন, আমরা আগেও যেটা বারবার আলোচনা করেছি যে এবার 2021-এর বিধানসভা নির্বাচন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদী, অমিত শাহ হয়ে দাঁড়িয়েছিল। সেখানে দাঁড়িয়ে এরকম বড় ব্যবধানে জয়, এই বার্তাটাই, অর্থাৎ সেটা যে বিরোধী জোটে অ্যাঙ্কারের ভূমিকা পালন করার ক্রেডেনশিয়াল হিসেবে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, সেই বার্তাটাই স্পষ্ট করা হয়েছে। জাস্ট 2 মিনিট সময় দেবেন। মানে মূল জিনিসটা হচ্ছে, দেখুন, তৃণমূলের এই যে যাবো বাংলায় লেখাটার মধ্যে দুটো জিনিস আছে। এক হচ্ছে আমরা সকলের ভোট একসঙ্গে বিজেপি বিরোধী করতে চাই, কিন্তু তার মধ্যেও একটা দ্বন্দ্বের কথা আছে। আমার মনে হয় অত্যন্ত বুদ্ধিমান কেউ ভেবে এই লেখাটি তৈরি করেছেন। একটা উদাহরণ দিই আপনাকে। কেরলে ধরুন আজ থেকে হঠাৎ করে কংগ্রেস আর সিপিএম এক হয়ে গেল, তাহলে কিন্তু বিজেপির আসন ওখানে বাড়বে। সেখানে কংগ্রেস আর সিপিএম এর লড়াইটা খুব গুরুত্বপূর্ণ, যাতে বিজেপি 3 নম্বর জায়গায় থাকে। পশ্চিমবঙ্গে যদি আজকে তৃণমূলের সঙ্গে কংগ্রেস এবং সিপিএম এর ব্যাপক লড়াই হয়, তাহলে কিন্তু বিজেপির খুব সুবিধে নাও হতে পারে, কিন্তু কংগ্রেস, সিপিএম, তৃণমূল একসঙ্গে চলে গেলে বিজেপির সুবিধা হবে। একই ঘটনা কিন্তু ঘটতে পারে বিহারে, একই ঘটনা ঘটতে পারে ত্রিপুরায়। এর মধ্যে যে ইঙ্গিতটা দেয়া আছে, একটু মাথা ঠান্ডা করে ভাবলে বোঝা যাবে, যেখানে যেখানে বিজেপির বিরুদ্ধে জোট করা দরকার, এমন জায়গায় কিন্তু তৃণমূলের খুব জোর নেই, তৃণমূল কিছু হারাবে না সেখানে। আর পশ্চিমবঙ্গের মতন জায়গায় তৃণমূল কিন্তু অবশ্যই চাইবে যে তাদের কংগ্রেস এবং সিপিআইএম এর সঙ্গে জোট না হোক, কারণ তাদের যদি কোনো কারণে কংগ্রেস এবং সিপিআইএম এর সঙ্গে জোট হয়, তাহলে কিন্তু বিজেপি অনেক সুবিধাজনক জায়গায় থাকবে। সুতরাং এই লেখাটিকে শব্দ বাদ দিয়ে দিয়ে পড়তে হবে, দেখতে হবে এর বক্তব্য। এবং আমি অনুরোধ করব, যে জোটের কথা বলছেন কংগ্রেস, তৃণমূল বা সিপিআইএম এর লোকেরা, তাদের কিন্তু একের অপরের সম্পাদকীয়, অর্থাৎ কৌস্তুভকে গণশক্তির সম্পাদকীয় পড়তে হবে এবং কল্লোলকেও কিন্তু জাগো বাংলার সম্পাদকীয় পড়তে হবে। না হলে এই জোটের কথা বলে লাভ নেই। জোট করব বললে জোট হয় না, নীতিভিত্তিক অনেকটা গভীরে গিয়ে দেখতে হয়। শেষ কথা, বিজেপিও কিন্তু অত্যন্ত বুদ্ধিমান দল, বিজেপিও নজর রাখছে কোথায় জোট না হলে তাদের অসুবিধে। আমার মনে হয় প্রণয় দ্বারাও ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তাদের রাজনৈতিক একটা লক্ষ্য স্থির করছেন। কলতানের কাছে আমার এখানেই জিজ্ঞাসা, যদি 1:1 এর ফর্মুলায় যাওয়া হয়, তাহলে সেই নিরিখে যে যেখানে শক্তিশালী সেখানে সে বিজেপি বিরোধিতা করবে, তাহলে তো এই রাজ্যে অন্তত যেখানে 0 আসন সংখ্যা সাম্প্রতিক বিধানসভা ভোটের নিরিখে, সেখানে দাঁড়িয়ে তো বিজেপির বিরোধিতা তৃণমূল কংগ্রেসই করবে, সেটা অ্যাফোর্ড করতে পারবে, অর্থাৎ সেই জোটটা অ্যাফোর্ড করতে পারবে। মৌপিয়াদি, যদির কথা সবসময় নদীতেই থাকে।
মূল কথা হচ্ছে মূল ভাবনার অ্যাঙ্কার, তুমি এই শব্দটা শুরু থেকে ব্যবহার করছো, আমিও এটা ব্যবহার করছি। মূল ভাবনার অ্যাঙ্কার হচ্ছে বিজেপিকে যদি হটাতে হয় তাহলে গোটা দেশ জুড়ে বিজেপি বিরোধী লড়াইটাকে মূল জায়গায় নিয়ে আসতে হবে। আমি নেতা হব কি আমি ক্যাডার হব কি আমি ওখানে ক্যান্ডিডেট দেব, এই ভাবনাটা এখন থেকে নিয়ে এলে আসলে প্রণয়বাবুদেরই সুবিধা করে দেওয়া হবে। ফলে গোটা দেশ জুড়ে কৃষক আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও যেরকম ব্যবহার করতে হবে আমাদের, তেমনি গোটা দেশ জুড়ে বিজেপি এই যে রেল, ব্যাংক, বিমা এগুলো বেচে দিচ্ছে, এই সম্পর্কে মানুষকে অ্যাওয়্যার করতে হবে। এই অ্যাওয়্যার করার কাজটা গোটা দেশের সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলকে করতে হবে। তবে গিয়ে ওই 2024-এ বিজেপি যদি হেরে যায় এই ভাবনাটাকে আমরা সফল করতে পারবো। গোটা দেশ জুড়ে ওই আন্দোলনটা দানা না বাঁধলে শুধুমাত্র 1:1 কি 1:3 এই লড়াইটা দিয়ে ভোটের রাজনীতিতে লাভ হবে না। কলতান, সংসদীয় রাজনীতিতে নাম্বার ভীষণ ইম্পর্টেন্ট, এটা ঠিকই। যে সমস্ত ইস্যুর কথা বলছো সেই সমস্ত ইস্যু নিয়ে সমস্ত বিরোধী রাজনৈতিক দল, কেউ কম কেউ বেশি, তারা ভোকাল হয়েছে। এটা ঠিকই যে তোমরা নানান ইস্যু নিয়ে ভোকাল হয়েছো, কিন্তু ফাইনালি নির্বাচনী বাক্সে গিয়ে তার নিটফলটা 0 হয়ে যাচ্ছে। সেটা করে তো অন্তত সংসদীয় রাজনীতিতে তো বিজেপিকে হটাতে পারবে না। সংসদীয় আন্দোলনের জন্য আন্দোলন করে গেলাম, কিন্তু ভোট বাক্সে তার প্রভাব পড়লো না, মানুষের জনমত পক্ষে এলো না, এবং সেই নাম্বারটা, আবারও বলছি যে সংসদীয় রাজনীতি যদি বিজেপিকে হটাতেই হয় শুধুমাত্র আন্দোলন ডেফিনেটলি পথটা তৈরি করবে, কিন্তু সেটাকে রিফ্লেক্ট করাতে হবে, সেটা ফাইনালে গিয়ে সেটাকে পড়তে হবে তো ভোট বাক্সে। আন্দোলনটাকে রিফ্লেক্ট না হলে করানোর আন্দোলনও জন্যই চললো, বিজেপিও থাকলো। বলবো আন্দোলনের জন্যই, আন্দোলনের রাস্তাটা তৈরি করেই বিজেপিকে হটানোর রাস্তা ক্লিয়ার করতে হবে। সেটা কেরালাতেও করতে হবে, পশ্চিমবাংলাতেও করতে হবে, ত্রিপুরাতেও করতে হবে, উত্তরপ্রদেশেও করতে হবে। এবার হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ 2024 ইলেকশন, সেই ফর্মুলা ঠিক করার জন্যই তো 14 পার্টির মিটিং হচ্ছে, সকালে ব্রেকফাস্টের টেবিলে মিটিং হচ্ছে, ইত্যাদি হচ্ছে। তার কোনোটাই কেউ কেউ যাচ্ছেন, কেউ কেউ যাচ্ছেন না। তাদের সবাইকে এক জায়গায় নিয়ে আসাটাই তো কাজ। কৌস্তব, একটা কথা বলো যে কেন ঠিক এই অ্যাঙ্কারের ভূমিকাটা যদি প্রসঙ্গ আসে, সেখানে কেন কংগ্রেস আর বিবেচিত হবে? শুধুমাত্র শতাব্দী প্রাচীন দল, শুধুমাত্র অনেকগুলো রাজ্যে তাদের প্রভাব রয়েছে, এইটার কথা মাথায় রেখে সাম্প্রতিককালে যদি আমরা দেখি অন্তত গত 6-7 বছরে বিজেপিকে সেইভাবে ফাইট কোথায় দিতে পেরেছে? কে নেতা হবেন? রাহুল গান্ধীর বিজেপি বিরোধিতার যে বিষয়টা, সেটা নির্বাচনের নিরিখে সেই সাকসেস কোথায় পেয়েছেন? সেখানে দাঁড়িয়ে তো যেহেতু 2021-এর বিধানসভা নির্বাচনে এরকম একটা জয় তৃণমূল কংগ্রেস পেয়েছে, তাদের কি এটা বলার হক থাকে না? রাহুল গান্ধী একবারও বলেছে নিজের মুখে আমি নেতৃত্ব দেবো, আমার নেতৃত্বে সবাইকে চলতে হবে? একবারও তো বলেননি। কিন্তু যদি আমি লাস্ট নির্বাচনের যদি শতাংশের হিসাবে দেখি, লার্জেস্ট অপোজিশন পার্টি হিসেবে কংগ্রেসেরই প্রায় 20% উপরে যে ভোট শেয়ারটা সেটা আছে। কখনো রাহুল গান্ধী বলছে না বা আমরা কেউ বলছি না এখন থেকে ওই বিষয়গুলো রিডান্ডেন্ট। এখন যেটা ইম্পর্টেন্ট, সেটা কলতান যেটা বলছিল, সেটা হচ্ছে এই মুহূর্তে সবাইকে এক জায়গায় আনা। এই যে সোনিয়া গান্ধী একটা মিটিং ডেকেছে, প্রচুর অনেক মুখ্যমন্ত্রীদের ডাকা হয়েছে, অনেক দলের সিনিয়র লিডারদের ডাকা হয়েছে, এখন থেকে একটা ফর্মুলেশন তৈরি করা, এগুলো এখন অ্যাবসলিউটলি রিডান্ডেন্ট। এগুলো এখন যত হবে তত বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া হবে। আমরা সেই পথে হাঁটতে নারাজ। খুব সংক্ষেপে আমি বৈষ্ণবদার রেসপন্স দিয়ে ব্রেকে যাব। বৈষ্ণবদা, দেখুন, আমরা এটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে সবাইকে এক জায়গায় আসতে হবে, সেটা মমতা ব্যানার্জি সিমেন্টিং ফ্যাক্টর হয়ে সবাইকে একজোট করতে চাইছেন। এখন যদি কেউ এমন স্ট্রে কমেন্ট করে যেটা বিরোধী ঐক্যতে একটা অসুবিধে হবে, এটা করা উচিত না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নরেন্দ্র মোদী, অমিত শাহরা পরাজিত হয়েছেন 2021 সালের 2রা মের ফলাফলের মধ্যে দিয়ে। সারা দেশ দেখলো যে পশ্চিমবাংলার একটা অঙ্গরাজ্যের নির্বাচনে গোটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঝাঁপিয়ে পড়েছিল, 8 দফা নির্বাচন হয়েছিল, 2 লক্ষ আধা সামরিক বাহিনী ছিল। এরকম ভাবে ঝাঁপানোর পর বিজেপি এত শক্তি দিয়ে ঝাঁপানোর পর এতটা বেগ তৃণমূল কংগ্রেস বা নির্দিষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ দিতে পারেননি। তাহলে যে সিমেন্টিং ফ্যাক্টর, বিরোধীদের মধ্যে সিমেন্টিং ফ্যাক্টর যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে দাঁড়ান, সেটা কি আপনাদের কপালে একটু চিন্তার ভাঁজ ফেলবে না? দেখুন, বৈষ্ণব বাবু যেটা বলছেন, মনে হচ্ছে 10 বছর ধরে বিজেপি এখানে সরকার চালাচ্ছিল, আর বৈষ্ণব বাবুর দল মমতা ব্যানার্জির নেতৃত্বে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতায় এসছে, এমন একটা ভান করছে।
বিজেপি 2016 সালে 11% ভোট পেয়েছিল, আর এবার 38% ভোট পেয়েছে। তো এই ব্যর্থতা, যদি রাজনৈতিক ব্যর্থতা বলা হয়, এই ব্যর্থতাও তো তৃণমূল কংগ্রেসের, যে বিজেপি 11 থেকে 38 হয়েছে, যেটা সিপিএম কংগ্রেস বলতে পারে। আমি ওই জায়গায় এতে যদি আনন্দিত হয়, আমার কিছু করার নেই। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকেই একমাত্র বিকল্প মনে করেছে, এবং মনে করে দিই 38% ভোট পেয়ে মমতা ব্যানার্জি 2011 এবারও আমরা 38 হেরে গেছেন। প্রধানমন্ত্রী ডেলিগেশন জারি করে এই অবস্থা হলো। বাবুরা অন্ততই আপনার রায়ে বিরোধী জোটের যে চিত্রটা দেখা যাচ্ছে এবং যে ইকুয়েশনটা দেখা যাচ্ছে, সেটার জন্য সত্যি সত্যিই একটা যে বড়সড় সিমেন্টিং ফ্যাক্টর লাগবে, এটা বলার অপেক্ষা রাখে না। না হলে প্রণয় বাবুরা তারা যেটা বলছেন যে তারা গুরুত্ব দিতে রাজি নন, এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন। সেখানে দাঁড়িয়ে সত্যি একটা বড় প্রশ্ন যে আজকের আপনার রায় থেকেও, আপনার রায়ের এই পর্যায়ে থেকেও স্পষ্ট যে এখনো অবধি বিরোধীদের মধ্যে এই ইফস অ্যান্ড বাটসগুলো, সেগুলো একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে থেকে যাচ্ছে। শেষ অবধি কি মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্য কোনো নেতা সিমেন্টিং ফ্যাক্টর হয়ে এই ফাটলগুলো মেরামত করতে পারবেন? তার উত্তর ভবিষ্যতে দেবে। আপাতত একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমরা ফিরে আসছি। 14ই অগস্টকে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালনের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে প্রসঙ্গে ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। দেশভাগের ভয়াবহতা পেরিয়েই স্বাধীনতা এসেছে। স্বাধীনতা দিবসের আগের দিন বার্তা নরেন্দ্র মোদীর। 14ই অগস্ট বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালনের ঘোষণা প্রধানমন্ত্রীর। স্বাধীনতা দিবসের আগের দিন প্রধানমন্ত্রীর এই বার্তা ঘিরে তুমুল আলোড়ন। স্বাধীনতা দিবসের আগের দিন দেশবাসীর উদ্দেশ্যে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। টুইটে প্রধানমন্ত্রী লিখলেন, দেশভাগের যন্ত্রণা কখনোই ভোলার নয়। আমাদের লক্ষ লক্ষ ভাই বোন অহেতুক হিংসা ও বিদ্বেষের খেসারত দিয়েছেন, তাদের ঘর ছাড়া হতে হয়, বহু মানুষ নিহত হয়েছিলেন। সেই যন্ত্রণা ও আত্মত্যাগকে মনে রেখে 14ই অগস্ট বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসাবে পালন করা হবে। পরের টুইটে প্রধানমন্ত্রীর বক্তব্য, বিভাজন হানাহানির পরিণাম কতটা ভয়াবহ এই দিনটি বারবার আমাদের তা মনে করিয়ে দিক। মানবতা ঐক্যের বাতাবরণ আরও শক্তিশালী হোক। 1947 সালের 14ই অগস্ট খাতায় কলমে দেশভাগ হয়েছিল। নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে পাকিস্তান। এই দিনটি ভারতে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিল কেন্দ্র। মোদীর এই টুইট বার্তার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে বিবৃতিতে জানানো হয়, স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি দেশ সেই সব মানুষদের প্রতি শ্রদ্ধা জানাবে যারা দেশভাগের কারণে প্রাণ দিয়েছেন। ঐতিহাসিকরা বলছেন, ওই দিনে ভারত বা পাকিস্তানে কোথাও কোনো বড় অশান্তি হয়নি। যা হওয়ার তা আগেই চুকে বুকে গিয়েছিল। ভয়াবহ দাঙ্গা, মৃত্যু মিছিল, শরণার্থীদের ঢেউ, ঘা তখনও টাটকা, দগদগে। তাহলে 14ই অগস্ট বিভাজন বিভীষিকা দিবসের ঘোষণা কেন? মোদী বিরোধী দলগুলির অভিযোগ, এসবই আসলে রাজনৈতিক কৌশল। নতুন করে দেশভাগের ইস্যুটি খুঁচিয়ে তোলা, দেশভাগ ও কংগ্রেসের ভূমিকা নিয়ে আক্রমণের রাস্তা খুলে রাখা। বিরোধী দলগুলির প্রশ্ন, মোদী সরকারই তো বিভাজনের রাজনীতি চালাচ্ছে, সেই দল আবার বিভাজন বিভীষিকার কথা বলছে কি করে? प्रधानमंत्री को ये बोलने से पहले थोड़ा सोचना चाहिए था और फिर थोड़ा शर्माना भी चाहिए था, थोड़ी शर्म भी आनी चाहिए। इन्हीं के वैचारिक पूर्वजों की वजह से पार्टीशन हुई थी। ये और मुस्लिम लीग ने मिलकर जो माहौल इस देश में बनाया था, उस वजह से पार्टीशन हुई और आज फिर वो माहौल बनाया जा रहा है। বিজেপি যেহেতু শুধু একটা দিন নয়, সর্বক্ষণ এবং শ্বাস প্রশ্বাসে তারা বিভাজন এবং বিভেদের নীতিতে বিশ্বাস করে, ফলে তাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে আর কি আশা করা যেতে পারে? যদি ভারতবর্ষ ভাগ নাও হয় তাহলেও বাংলাকে ভাগ করতে হবে। কে বলেছিলেন? শ্যামাপ্রসাদ মুখার্জিরা। নরেন্দ্র মোদী সেই কথাগুলোকেই আরেকবার প্রকারান্তরে স্বীকার করে ফেললেন। বিজেপি সূত্রে খবর, একেবারে শেষ মুহূর্তে ঘোষণা হওয়ায় এবার বিভাজন বিভীষিকা দিবস পালনে বড় অনুষ্ঠান করা যায়নি। পরের বার দেশের সব জেলায় একে সামনে রেখে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান হবে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। প্রণাদা, কেন হঠাৎ বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালনের তোড়জোড় কেন? দেখুন, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং সিপিএম যেভাবে প্রতিক্রিয়া দিয়েছে, এতে পরিষ্কার হচ্ছে তীরটা ঠিক জায়গাতেই লেগেছে। তার কারণ, মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ যে দেশভাগের দাবি করেছিল, কংগ্রেস এবং সিপিএম তাকে সমর্থন করেছিল। তাদের কাছে এই দিনটি আনন্দের হতে পারে, তাদের কাছে এই দিনটি উৎসবের হতে পারে, কিন্তু সেদিন এই দেশভাগের ফলে প্রায় 20 লক্ষ মানুষের মৃত্যু ঘটেছিল।
লক্ষ লক্ষ মহিলা ধর্ষিতা হয়েছিলেন, লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তুর জীবনযাপন করেছে এবং তার যে ক্ষত, সেই ক্ষত আজও পশ্চিমবঙ্গ বহন করছে। কয়েকটা প্রজন্ম সেই উদ্বাস্তু জীবনযাপন করছে, আজকেও পশ্চিমবঙ্গের কলোনিগুলো চলছে। কিন্তু যারা কথায় কথায় নজরুলের সেই কথা বলে, ওরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, যারা আমাদেরকে সাম্প্রদায়িকতার জ্ঞান দেয়, সেদিন সেই কংগ্রেস, সেই সিপিএম সেদিন মোহাম্মদ আলী জিন্নাকে তো বলেনি যে জিন্না ভাই, নজরুল বলেছে ওরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, তাই এসো ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করার দরকার নেই, আমরা একসাথে থাকি। সেদিন তো তারা বলেননি। সেদিন দেশ ভাগ হয়েছে, ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে। সেদিন অনেক মুসলমান, ভারতবর্ষের অনেক মুসলমান যারা দেশ ভাগের বিরোধিতা করেছিল, কিন্তু কংগ্রেস যারা দেশ ভাগের বিরোধিতা করেছিল মুসলিম, তাদের সাথে না থেকে মোহাম্মদ আলী জিন্নার সাথে থেকেছিলেন। কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে এখানকার মানুষ নিহত হয়েছে, এখানকার মানুষ উদ্বাস্ত হয়েছে, ঘর ছাড়া হয়েছে। প্রণয়দার বক্তব্য যে তীরটা ঠিক জায়গায় লেগেছে। প্রণয়দার এই বক্তব্যে স্পষ্ট যেটা অ্যাকচুয়ালি তীর এবং নির্দিষ্টভাবে একটা লক্ষ্য স্থির রেখেই, এবং সেই লক্ষ্যটা যে কংগ্রেস এবং দেশভাগের ক্ষেত্রে কংগ্রেসের যে অবস্থান, সেটা এটা আর বলার অপেক্ষা রাখে না। আমাকে যেরকম কালকে ওই বর্ণ পরিচয় পাঠাতে হয়েছিল দিলীপ ঘোষকে, প্রণয়বাবুকে ইতিহাসের কটা বই পাঠাতে হবে। এখন ব্যাপার হচ্ছে প্রণয়বাবুরা জানেন না বা জেনে হয়তো ওটাকে অন্যভাবে ডাইভার্ট করতে চাইছেন। এই প্রণয়বাবুদের যারা মানে পূর্বপুরুষ যারা ছিল, জনসংঘের যারা লোকজন ছিল, তারা একসাথে মুসলিম লীগের সাথে সরকার করেছে, হয়তো জানেন না। সিন্ধ প্রভিন্সে একসাথে সরকার করেছে, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে সরকার করেছে। আরে মেহেরচাঁদ খান্না কে ছিল? আপনারা মুসলিম লীগের সাথে সরকারে, আপনাদের মন্ত্রীর নাম ছিল মেহেরচাঁদ খান্না। দলের নেতাদের থেকে জিজ্ঞেস করে পড়াশোনা করে এসে বলবেন। আপনারা মুসলিম লীগ আপনাদের বহু পুরনো বন্ধু, আর আপনারা আজকে বড় বড় কথা বলছেন। কিছুই না, সামনে উত্তরপ্রদেশ নির্বাচন আসছে, এই হিন্দু মুসলমান এই সাম্প্রদায়িক উস্কানিগুলোকে সুস্থরে দিয়ে তুলতে হবে। তো আজকে বিজেপি নামক পার্টিটি শুধু ভারতবর্ষে গরু গাধা হাতি ঘোড়ার পিঠে চেপে শুধু হিন্দু মুসলমানের কথা বলবে, এর বাইরে আপনাদের কিছু আছে নাকি? ডেভেলপমেন্টাল পলিটিক্সে কোনো কথা বলবেন না, শুধু হিন্দু মুসলমান, এর বাইরে বিভাজনমূলক রাজনীতি, কোনো কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা নেই, শুধু সারা জীবন বিভাজনমূলক রাজনীতি করবে না। আরে প্রণয়দার নাম শুনেছেন? মেহেরচাঁদ খান্নার এত কথা বলছেন, মেহেরচাঁদ খান্নার নাম শুনেছেন? কোথাকার মন্ত্রী ছিল জানেন? পড়াশোনা করে দেখুন। আপনাদের সাথে মুসলিম লীগের সরকারের একজন মন্ত্রী ছিল, আপনাদের যারা পূর্বপুরুষ সেই জনসংঘের একজন নেতা ছিলেন এবং মুসলিম লীগের সাথে সরকারের একজন মন্ত্রী ছিলেন। আর আপনারা বলছেন কংগ্রেস মুসলিম লীগের সাথে ছিল। কংগ্রেস মুসলিম লীগের সাথে ছিল না, আপনারা মুসলিম লীগের সাথে ছিলেন। আপনারা দেখুন দেশভাগের যে স্মৃতি, সেই স্মৃতি তো সত্যিই প্রজন্মের পর প্রজন্ম সেই স্মৃতির ভার সেটা বহন করে চলেছে, তার দাগটা টাটকাই থেকে যাচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে যদি প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন এবং টুইটারে ঘোষণা করেন যে এই 14ই অগস্ট দিনটি সেটি বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালন করা হবে, তাতে এত প্রতিক্রিয়ার জায়গা কোথায়? তাতে আপত্তি কোথায়? আসলে বিজেপির প্রধানমন্ত্রী 7 বছরে কোনো প্রেস কনফারেন্স করেননি, উনি খালি টুইটারে ওনার বক্তব্য রাখেন। আসলে ওরা রুটি কাপড়া মাকান, যেটা মূল মৌলিক চাহিদা মানুষের বেঁচে থাকার জন্য, খাদ্য বস্ত্র বাসস্থান, এই ইস্যুতে কথা বলতে চান না, বেকার সমস্যা নিয়ে কথা বলতে চান না, অর্থনৈতিক ব্যাপারে কথা বলতে চান না। শুধু ওনারা শ্বাস প্রশ্বাসে ওনারা খালি এই মানুষে ভেদাভেদের রাজনীতির কথা বলতে, একদম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কৌশল হিসাবে এটাকে ব্যবহার করেন। আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবসে এক জাতি এক প্রাণ একতা, নানা জাতি নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাই ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে মিল, এটা আমরা বিশ্বাস করি, আমাদের এটা পরম্পরা। আর বিজেপির পরম্পরা হলো দেশকে মানুষকে বিভাজন করো। আমরা গণ আন্দোলনের মধ্যে দিয়ে এখানে রাজ্যে সরকার প্রতিষ্ঠিত করেছি, আর বিজেপি সব জায়গায় দাঙ্গা রাইটের মধ্যে দিয়ে তাদের সরকার প্রতিষ্ঠিত। এটা একটাই উদ্দেশ্য, মানুষে বিভাজন। এইটাকে আমরা মানব না, আমরা ঐক্যবদ্ধ ভারত দেখতে চাই। মমতা ব্যানার্জি ঐক্যবদ্ধ ভারতবর্ষের নেতৃত্বে দেখতে চান। আমরা সেই ঐক্যবদ্ধ ভারত বিভাজনের রাজনীতি আপনারাই করছেন, আপনারাই বিভাজন বিভীষিকার কথা বলছেন, আপনারা বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালনের কথা বলছেন, বিরোধীদের এটাই অভিযোগ। দেখুন, বৈষ্ণব বাবু বললেন বিজেপির প্রধানমন্ত্রী,
আমি খালি জানতে চাচ্ছি ইমরান খান কি তৃণমূল কংগ্রেসের প্রধানমন্ত্রী? দেশের প্রধানমন্ত্রীকে যারা নিজেদের প্রধানমন্ত্রী মনে করতে পারে না, যারা ইমাম ভাতা চালু করে, যারা বলে যে গরুর দুধ বিজেপি দলের তো গণতন্ত্রে যারা এটা প্রকাশ্যে বলে, তাদের কাছে অন্তত সমতার কথা আমরা শিখবো না? আগে ইমাম ভাতা বন্ধ করুন, আগে সকল গরিব আপনার প্রধানমন্ত্রী বিজেপির দল করে না, যারা চাকরি পায়নি না এসএসসির জন্য তাদেরকে আপনি বিজেপির দলের প্রধানমন্ত্রী নন, উনি করছেন, অথচ মুসলিম তোষণ করছেন। যে গরু দুধ বিজেপি আগে বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দিন, বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দিন, যারা বলে বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি দিন। দেশের সম্পদ বিক্রি করছেন কেন? দেশের সম্পদ বিক্রি করছেন কেন? কেন বিলগ্নীকরণ, কেন বেসরকারীকরণ, কেন সর্বোচ্চ বেকার সংখ্যা? উত্তর দিন, কেন বেকার যুবকের চাকরি দিতে পারলেন না? কেন বিদেশ থেকে কালো টাকা ফেরাতে পারলেন না? 75 বছর হয়ে গেল, কেন বেকার আপনারা বিক্রি করেছেন দেশের সম্পদ? আসবো বৈশ্বনাথদা, প্লিজ আমরা আজকের প্রসঙ্গে আসি। বৈশ্বনাথদা, প্রণয়দা দুজনের কাছে আসবো। আমি একটু কলতানের রিয়াকশন নেব। কলতান, আমার কথা হচ্ছে যে অনেকগুলো অসত্য কথা আজকে এই খানিকক্ষণ আগে বলা হলো আর কি দেশভাগ নিয়ে। হেডগে ওয়ার্কার, আরএসএসের প্রতিষ্ঠাতা, তার লেখা বই সংঘ বিকাশকে বীজে, সেই বইয়ের যদি লাইন পড়ে নেন প্রণয়বাবু, তাহলে তিনি জানবেন যে এই ভারত ভাগ সম্পর্কে তার আরএসএসের নেতার ভূমিকা কী ছিল। আমি বলতে যাচ্ছি না। 46-এর নৌবিদ্রোহ, সমস্ত ধর্ম জাতির মানুষ যখন একসাথে নৌবিদ্রোহ করছিল, সেই সময় এই সাভারকার বলেছিলেন এই সংগ্রামের ফল খারাপ হতে বাধ্য। ব্রিটিশ মহাফেজখানায় এখনো চিঠি লেখা আছে, 6টা চিঠি সাভারকার লিখেছিলেন এই ব্রিটিশ সরকারকে যে আমাকে মাফ করুন, আমি আর কোনোদিন ব্রিটিশ বিরোধিতা করব না। এই শ্যামাপ্রসাদ মুখার্জির লিখিত চিঠি যে বাংলাকে ভাগ করার ব্যাপারটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, বাংলাকে ভাগ করতেই হবে, এর কোনোটা কমিউনিস্টরা লেখেনি, কোনোটা কংগ্রেস লেখেনি, এর প্রতীকটা লিখেছেন ওই আরএসএস এর নেতা। ফলে ওরা জানেন, ওই যে একটা কথা আছে না, অপরাধী আবার ঘুরে ঘুরে অপরাধের জায়গায় আসে, ঠিক তেমনি আজকে নরেন্দ্র মোদী আবার ঘুরে ঘুরে ওই বিভীষিকাটাকে, ওই বিভাজনটাকে আমাদের মধ্যে তুলে দিতে চাইছেন, যাতে করে আগামী দিনের ঐক্যবদ্ধ লড়াইকে ভেঙে দেওয়া যায়। যখন মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ করছিলেন, তখন আরএসএস এর নেতাদের ভূমিকা জেনে নেবেন ওদের লেখা বইতে। বাঞ্চ অফ থটস আমরা লিখিনি, আরএসএস এর নেতারা লিখেছিলেন। ভারত ভাগ সম্পর্কে জেনে নেবেন তার বইটা। হেডগেওয়ারকে আমি না মানতে পারি, প্রণয়বাবু তো মানতে বাধ্য, অন্তত মিডিয়ার সামনে মানতে বাধ্য। হেডগেওয়ারের লেখা বইটা পড়ে আসুন প্রণয়বাবু। শুধু শুধু কতগুলো অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করাটা একটা অপরাধ, যেটা আপনারা কখনো করতে পারেন না। এই শ্যামাপ্রসাদ ভারত ভাগ চেয়েছিলেন, এই শ্যামাপ্রসাদ বাংলা ভাগ করতে চেয়েছিলেন আপনাদের কারণের জন্য লক্ষ লক্ষ মানুষকে সেই সময় এখনো তার এক যন্ত্রণা নিয়ে চলতে হয়। আমাদের কাছে ভারত ভাগ, বাংলা ভাগটা দুঃখের খুব যন্ত্রণার, আর এই যন্ত্রণার অন্যতম কারণ আপনার দল। আমি এত কিছু না, আমি না কয়েকটা কথা আমি দেখলাম এই বৈশ্বনাথদা বলার পরেই এই প্রণয় বাবুরা একদম ওদের এজেন্ডাতে চলে এলো। কিছু হলে এই গরুর রচনার মতন পাকিস্তান আর ইমরান খান কোত্থেকে এলো? প্রণয়বাবু কি ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি আর পাকিস্তান জনতা পার্টির প্রতিনিধি? এটা আমার কাছে খুব একটা পরিষ্কার হয় না। কিছু হলেই পাকিস্তান। আর দ্বিতীয়ত যেই বিষয়টা, সেটা হচ্ছে এই যে প্রণয়বাবু এত কথা বলছেন না, এই যে ওদের দল বলছে এই যে কি বিভীষিকা দিবস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যবে থেকে ভারতবর্ষে মানে প্রধানমন্ত্রী তবে থেকেই ভারতবর্ষরা বিভীষিকার মধ্যে দিয়ে চলছে। এটা আলাদা করে কোনো বিভীষিকা দিবস পালন করার কোনো দরকার নেই। আর নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে ওই প্রণয়বাবুরা এত স্বাধীনতা নিয়ে এত বড় বড় কথা বলছেন। উনার দলের যে নেতা শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতাতে ব্রিটিশারদের বিরুদ্ধে আন্দোলন করেছিল বলে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা তাদেরকে বেতের বাড়ি মেরেছিল। তারা আজকে রাস্টিকেট করেছিল ইউনিভার্সিটি থেকে, বেতের বাড়ি মেরেছিল পিঠে। তারা আজকে ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে জ্ঞান দেবে, এই বিভীষিকা দিবস নাকি সব পালন করবে, আর তাদের জ্ঞান আমাদের শুনতে হবে। আরএসএস 2002 সাল অবধি তাদের অফিসে জাতীয় পতাকা তুলতো না, ওইটা খারাপ বলে। সেটা সিপিআইএম আগামী কাল প্রথম তুলবে। একদম ভুল কথা। কলতান, আমি জাস্ট সিপিআইএম মতো আগামী কাল তুলবে। আমার মোবাইলে ছবি আছে, সিপিআইএম অতীতে জাতীয় পতাকা তুলেছে কিনা তার আমার মোবাইলে ছবি আছে। এটাও মোবাইলে ছবি আছে যে আরএসএস 2002 সাল অবধি তার সঙ্গে কোনো অফিসে জাতীয় পতাকা তুলতো না, কারণ ওরা ওইটাকে খারাপ মনে করতো, ওরা ওটাকে নিজের পতাকা বলে মনে করতো না। শুভময়দার কাছে একটু আসি। শুভময়দা, হেডগেওয়ারের বই পড়েছেন তো? খবর হচ্ছে হেডগেওয়ারের বইটা আপনি পড়ে নেবেন। আসবো প্রণয়দা, কলতান আসবো। শুভময়দা, এই সময় দাঁড়িয়ে হঠাৎ করেই বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালনের যে সিদ্ধান্ত, এটা কি
খুব সাধারণ একটা সিদ্ধান্ত, কারণ দেশভাগের যে স্মৃতি, যেটা আমি আগেও বলছিলাম, যে সেটা তো সত্যিই ভোলার মতো নয়, সেটাকে মার্ক করার জন্য, নাকি বিরোধীরা যেটা অভিযোগ করছেন যে এটার নেপথ্যে নির্দিষ্ট রাজনৈতিক কৌশল রয়েছে? একদম একদম মানে রাজনৈতিক কৌশল যদি একটা রাজনৈতিক দলের থাকে এবং সেই রাজনৈতিক দল যদি রাষ্ট্রবাদী একটি দল হয়, তাহলে তার কৌশল তো তারা তাদের মতো নেবেই নির্বাচনে জেতার জন্য। যারা মনে করছে তারা সেই রাষ্ট্রবাদী দলের বিরোধী, তাদের সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। এখানে দুটি ভাগে বিষয়টি ভাগ করতে হবে। একটা হচ্ছে ইতিহাসে আমি একেবারেই পাতিহাস, তবে যেটা বলতে হয় সেটা যে হাওয়ার্ড জিনের একটা বক্তব্য আছে, তিনি প্রখ্যাত ঐতিহাসিক এবং সেই সঙ্গে দার্শনিকও। তিনি বলছেন ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিহাস না জানলে বিষয়টা এমন দাঁড়াবে যেন আপনি গতকাল মাত্র জন্মেছেন। ক্ষমতায় থাকা শাসক তখন যা খুশি বোঝাবে, কিন্তু তার সত্যতা যাচাই করার আর কোনো সুযোগ থাকবে না। এবার বিভিন্ন শাসক আমাদের বিভিন্ন রকম বোঝাবেন, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম বোঝাবেন, আমরা অনেক রকম বুঝবো, কিন্তু এটা মানতে হবে যে ভারতবর্ষের যে মানুষরা ভোট দিয়ে 2024-এ সরকার ঠিক করবেন, তারা কিন্তু খুঁটিয়ে ইতিহাস পড়ে সরকার ঠিক করবেন না। এবং বিজেপির যে রাষ্ট্রবাদী ভাবনার ভালো দিক খারাপ দিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কিন্তু প্রশ্ন তুলতেই পারে যে স্বাধীনতার সময়টায় অন্যান্য এই যে দেশভাগটা হয়েছিল, সেটা ভালো হয়েছিল না খারাপ হয়েছিল। একেবারে এই গোদা এবং সোজা প্রশ্নটার উত্তর কিন্তু অন্য দলের কাছে দেওয়াটা মুশকিল। ফলে মূল জায়গাটা হলো, আমার মনে হয় বিজেপির এই যে বক্তব্য, এই বক্তব্যর যত বেশি বিরোধিতা বিরোধী দলগুলো করবে, এটা কিন্তু বিজেপিকেই সুবিধে করে দেবে। এবং রাজনৈতিক কৌশল সেইখানেই যেখানে উল্টো দিকের মানুষকে বা উল্টো দিকের দলকে তারা কিন্তু একটা জায়গায় পৌঁছে দিচ্ছে, যেখানে বিজেপি আর একটা সুযোগ পাচ্ছে দেখানোর যে বিরোধী দলগুলো রাষ্ট্রবাদী ভাবনার বিরুদ্ধে কথা বলছে। সুতরাং এই জায়গায় বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে এবং তাদের ওইখানে তাদের বক্তব্য পরিষ্কার বলতে হবে, যেখানে বিজেপি বিরোধিতা শুধু নয়, তার বাইরেও তাদের ইন্ডিপেন্ডেন্ট একটা বক্তব্য থাকবে। অর্থাৎ কৌস্তব, তোমাদের এই রিয়াকশনগুলো কি আসলে বিজেপির টার্ফেই তোমাদের টেনে নিয়ে যাচ্ছে না? না না না, আমি শুভময় বাবুর সাথে জেনারেলি খুব একটা কনফ্লিক্টে বা কন্ট্রাডিকশনে যাই না। আজকে বলছি শুভময়বাবু, এই যে কথাটা বলছেন না, এই যে বিজেপির এই মানে এই বিভাজনের রাজনীতির যদি আমি বিরোধিতা করি, এটা কোনোভাবে রাষ্ট্রবাদী চিন্তাভাবনা, আপনি যেটা বলছেন, আমি উইথ ডিউ রেসপেক্ট আমি অ্যাবসলিউটলি কন্ট্রাডিক্ট করছি, কোনোভাবে এগ্রি করতে পারছি না। আর একটা জিনিস মুম্পিয়া দিয়ে, আমি তোমাদের এই যে চ্যানেলে প্রোগ্রামটাও চৌপড়ে যে ক্যাপশন দিচ্ছে না, ওটা দেখে মানে আমার বক্তব্যটা লোক একটা দিলীপ ঘোষ সুলভ মন্তব্য ভাববে। আমার ওখানে বলেছি যে বিজেপির যারা পূর্বপুরুষরা ছিল জনসংঘ, তারা মুসলিম লীগের সাথে ছিল। ক্যাপশনে দেখানো হচ্ছে বিজেপি মুসলিম লীগের সাথে ছিল। এইটা যদি চলতে থাকে, লোকে আমার বক্তব্যগুলো দিলীপ ঘোষ সুলভ ভাববে। তো এটা যেন কখনো না হয়, এটা আমি রিকোয়েস্ট করলাম, একটু বলবেন পিসিআর কে চেঞ্জ করে। শিওর, প্লিজ নোটেড। আরে জনসংঘের প্রতিষ্ঠা হয়েছে 1951 সালে। 47 সালে জনসংঘ কোথায় কৌস্তব? হ্যাঁ হ্যাঁ, জনসংঘের প্রতিষ্ঠা হয়েছে 1951 সালে। 47 সালে দেশভাগের সময় জনসংঘ কোথায়? হিন্দু মহাসভা স্ট্যান্ড কারেক্টেড। প্রণয়দা থ্যাংক ইউ। না না, আমি কখনো দিলীপ ঘোষের মতন বলবো না যে আমি আপনাকে সুযোগ দিলাম ভুল করেছি বলার জন্য। আমার ভুল থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি তো বেরিয়ে আমি না না, তার আগে যেই সময়টা বলছি সেই সময়টা বলুন না। আমি কখনো ভুল, আমি ওটা আই ইউজ দি রং টার্ম, ওটা জনসংঘ নয়। আমি ভুল করে কখনোই বলবো না যে আমি ভুল করে সুযোগ দিয়েছি আপনাদের। করেছে কি করেনি একটু বলে দাও না। কি দেশভাগকে কংগ্রেস সমর্থন করেছে কি করেনি? আরে আপনারা কি করে দেন? আপনারা বলছেন মুসলিম লীগ কংগ্রেসের সমর্থন, আপনারা কি করে বলছেন? আগে পড়াশোনা করুন, মেহেরচাঁদ খান্না নিয়ে পড়ুন, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার গভর্নমেন্ট নিয়ে পড়ুন, সিন্ধ প্রভিন্সের গভর্নমেন্ট নিয়ে পড়ুন। আমি এখানে একটু আসবো বৈশানরদার কাছে। বৈশানরদা ইন্টারেস্টিংলি শুধুমাত্র এই 14ই আগস্ট দিনটা নয়, 16ই আগস্ট যেটা আপনারা খেলা হবে দিবস পালন করার উদ্যোগ নিয়েছেন, সেটা সম্পর্কেও বিজেপির থেকে বক্তব্য। সেই দিনটার সঙ্গে তারা ডিরেক্ট অ্যাকশন ডের স্মৃতি সেটা টেনে আনছেন এবং যে জন্য বলছেন যে এটা খেলা হবে দিবস যাতে না করা হয়, তার আবেদন জানাচ্ছেন। আপনি তো জানেন বিজেপির প্রতিটা বিষয়ে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ওরা বলে। খেলার মাঠে স্টেডিয়ামে সেখানে সেদিন অতগুলো মানুষ মারা গেছিল, সেই স্মৃতিতে আমরা পালন করি, খেলা দিবস হচ্ছে, এবং যাতে আমরা সেটা খেলাটা তো মানুষের প্রয়োজন, তার মানসিক উন্নতির জন্য, ভ্রাতৃত্ববাদের জন্য, সৌভ্রাতৃত্ববোধের জন্য খেলা দিবস হচ্ছে, এবং খেলা দিবসটা সবাই পার্টিসিপেট করবে। বাংলার সমস্ত ব্লকে ব্লকে এলাকায় বিজেপি নয়, সনাতনী সংস্থার তরফ থেকে,
সংস্থার তরফ থেকে সদস্যরা তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে অবধি এ নিয়ে তার দৃষ্টি আকর্ষণ করে এসেছেন। দেখুন, একটা কথা বলছি, শুভেন্দু বাবু যাদেরকে যে সনাতন ধর্মে তো আমি নিজেও হিন্দু ধর্মের বিশ্বাস করি, সনাতন ধর্মে, কিন্তু এটাকে রাজনীতির আঙ্গিনায় নিয়ে এসে মানুষে বিদ্বেষ তৈরি করা, বিভাজন তৈরি করা, ভোটের রাজনীতিতে ব্যবহার করা ধর্মকে, এটা কিন্তু খুব ভয়ানক বাজে ব্যবহার করছেন বিজেপি। এটাতে কিন্তু দেশের মানুষের যে ঐক্যবদ্ধ ভারত, সেটার উপরে কিন্তু আঘাত আনার চেষ্টা করছে। এই যে স্লোগান দিয়ে নির্বাচনে গেছিল এবং পশ্চিমবঙ্গ জুড়ে কি খেলা হয়েছে এবং কি খেলা এখনো চলছে, গতকাল সজল ঘোষকে নিয়ে আমরা দেখতে পেলাম। এই যে খেলা হবে দিবস করে 1946 সালের 16ই আগস্ট আমাদেরকে মনে করে দিচ্ছে যে খেলা হবে, পরাজিত হয়ে গিয়ে এবার পরাজিতর আর্তনাদ শুনতে হবে আমাদের। হিন্দুদের উপর আক্রমণ হবে না তো, যেভাবে সেদিন সুরাবর্তী তার প্রশাসনকে ইনঅ্যাক্টিভ করে দিয়ে যেভাবে ধর্ম নিয়ে কেন রাজনীতিতে বারবার করছেন? সংগঠিত আপনি ধর্মকে রাজনীতিতে নিয়ে আসছেন কেন? আপনি এইটাই তো প্রবলেম হলো, এইটাই, এই যে বিভাজনের রাজনীতি করছেন, এটা দেশের ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছেন। বাংলায় আমরা সবাই একসাথে আছি, আপনারা কি চাইছেন? উস্কানি কেন? সময় আমাদের একদম শেষ, আমাদের এখানেই শেষ করতে হবে, কিন্তু সেটা 14ই আগস্ট বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস উদযাপনের ঘোষণা হোক বা 16ই আগস্ট খেলা হবে দিবস উদযাপনের ঘোষণা, সমস্ত কিছু নিয়েই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। শুধুমাত্রই কি দিবস উদযাপনের জন্য দিবস উদযাপন, নাকি তার নেপথ্যে কোনো রাজনৈতিক কৌশল থাকছে, এই চর্চাটা আরও একবার সামনে চলে আসছে। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।